প্রিয় বন্ধুরা, আপনারা শুনছেন বিএম হরর স্টোরি। আপনাদের সাথে রয়েছি আমি বিজয়। এখানে কোনো বানানো গল্প বলা হয় না, এখানে বলা হয় একদম সত্য ঘটনা। আজকে যে ঘটনাটি আপনাদের শোনাতে চলেছি আমার নিজেরই এক আত্মীয়র গ্রামের ঘটনা। এই ঘটনাটি তিনি নিজেই আমাকে লিখে পাঠিয়েছেন। বন্ধুরা, শুনতে থাকুন। বন্ধুরা, আমি জয় বলছি। আমি বলছি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ঠাকিরমুখ বলে একটি জায়গা থেকে। আজ যে ঘটনাটি বলবো সেটি আমার নিজের দেখা নয়। এই ঘটনাটা আমাকে আমার ঠাকুরদা শুনিয়েছিলেন। এই ঘটনাটি ঠাকুরদার সাথে যখন ঘটে তখন ঠাকুরদার বয়স ছিল আনুমানিক 24-25 বছর এবং তিনি বিয়ে করেছিলেন 1 বছর মতো হবে। সেই সময় ঠাকুরদার এক বন্ধুর বিয়ে পড়েন। সেই বন্ধুর বাড়ি আমাদের বাড়ি থেকে প্রায় 2-3 ক্রোশ দূরে। তখন তো আর গাড়ি টাড়ি ছিল না, যেতে হলে হেঁটে যেতেই হতো। আর যেতে হলে একটা খেয়া পার হতে হতো। সেই খেয়াটার নাম ছিল ভাষার খেয়া। এই খেয়ার চারপাশে ছিল একদম জঙ্গল ভর্তি, বড় বড় গাছ। গাছের নাম কেউ ঠিক জানতো না, মানে নদীর ধারে যেসব গাছ হয় সেসবই গাছ। খেয়া পার হয়ে আমাদের বাড়ির দিকে আসতে হলে প্রায় 1 কিলোমিটার জঙ্গলের পথ ধরে হাঁটতে হতো। দিনের বেলাতে ওই জায়গাতে কেমন অন্ধকার অন্ধকার লাগতো। আর রাতে তো কোনো কথাই নেই, চারপাশে পাঁচ গাছের ঝাড়, অজানা সব গাছের জঙ্গল, যেন রাত্রেবেলা আরও ভয়ানক করে তোলে ওই জঙ্গলটাকে। লোকের মুখে শোনা যেত রাতে ওই জঙ্গল পথ দিয়ে সাধারণত কেউ আসতো না, আর কেউ এলে নাকি তার সঙ্গে অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটতো। তো যাই হোক, ঠাকুরদা বন্ধুর বিয়েতে গিয়েছিলেন। খাওয়া দাওয়া সব সেরে যখন ফিরছেন তখন রাত প্রায় 12টা 1টা। ঠিক সেই সময় তুমি রাতে বাড়িতে ফিরে আসবে বলেন ঠিক করলেন, কারণ তখন ঠাকুমা গর্ভবতী ছিলেন এবং এই সময় ঠাকুমার পাশেই থাকা তার প্রয়োজন তিনি মনে করলেন। তাই সে রাতে তিনি বন্ধুর হাজার বারণের সত্ত্বেও সেখানে থাকলেন না। তার বন্ধু প্রশান্ত অনেক করে বলেছিল, এত রাতে যাস না রে, সকালে যাস। কিন্তু ঠাকুরদা শোনেনি, বলেছিল আবার এখনই বাড়িতে যাওয়া দরকার, কারণ এই সময় বাড়িতে আমার প্রয়োজন। তো তিনি এই কথা বলে রওনা দিলেন। খেয়াঘাটে এসে দেখেন মাঝি নেই। স্বাভাবিক, এত রাতে কেউ থাকেও না। মাঝির বাড়ি খেয়াঘাট থেকে খুব দূরে না। ঠাকুরদা সেখানে গিয়ে ডাকাডাকি করতেই মাঝি বেরিয়ে আসেন এবং তিনি মাঝিকে বুঝিয়ে বলেন যে এত রাতে তাকে যাওয়া, এবং মাঝি তাকে অনেকবার বলেছিলেন যে এই সময় এই রাতে ওই জঙ্গল পথ দিয়ে যাওয়া ঠিক না, কিন্তু দাদু তাকে অনেক বুঝিয়ে বললেন। তাকে নিয়ে খেয়া পার হলেন। মাঝি খেয়া পার করে দেয়। নৌকা থেকে নামার সময় ঠাকুরদার চোখ যায় খেয়ার পাশে একটা পাকুড় গাছের দিকে। সেই গাছের নিচে কেউ যেন দাঁড়িয়ে আছে। একজন মহিলা, রঙিন শাড়ি পরা, ঘোমটা দেওয়া। ঘোমটাটা অনেকটাই সামনে ঝুলিয়ে আছে। ঠাকুরদা ঠিক পরিষ্কার বুঝতে পারছিলেন না, তাই মাঝিকে বললেন, ওখানে কি কেউ দাঁড়িয়ে আছে নাকি? মাঝি তাকিয়ে বললেন, না 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 দাদা, আমি তো কাউকে দেখতে পাচ্ছি না। তখন ঠাকুরদা ভাবলেন হয়তো চোখের ভুল। নৌকা থেকে নামতেই মাঝি আবার বললেন, দাদা, আপনি কি একা এই পথ দিয়ে যেতে পারবেন? এই রাস্তায় এই রাতে অনেক ঘটনা ঘটেছে, তাই আপনাকে সাবধান করছি। ঠাকুরদা তখন যুবক, সাহসী মানুষ, হেসে বললেন, আরে আমার কিছু হবে না, আমি কাউকে ভয় পাই না। এই বলেই ঠাকুরদা হাঁটতে শুরু করলেন। কিছু দূর যাওয়ার পর ঠাকুরদা বুঝতে পারলেন কেউ যেন তার পিছনে হাঁটছে। ঠিক 50-20 হাত দূরে, কারণ শুকনো পাতার উপর হাঁটার খসখস আওয়াজ স্পষ্ট শোনা যাচ্ছিল। অনেকক্ষণ এই আওয়াজ চলতে থাকলো। ঠাকুরদা ভাবলেন এটা হয়তো তার মনের ভুল, কিন্তু একটু পর বুঝলেন আওয়াজটা আরও কাছে চলে এসেছে, আর যেন কেউ ফিসফিস করে কিছু বলছে। ঠাকুরদা তা স্পষ্ট শুনতে পাচ্ছেন না। তিনি খুব ঘাবড়ে গেলেন। মনে মনে ভাবলেন এখন পিছনে তাকানো ঠিক হবে না। ঠিক তখনই হঠাৎ করে পাশে কোথাও একটা ভারী শব্দ হলো। কেউ গাছের পাতার উপর ঝাঁপিয়ে পড়েছে।
ঠাকুরদা আরও ভয় পেয়ে গেলেন, তবুও পিছনে না তাকিয়ে জোরে জোরে হাঁটতে শুরু করলেন। কিছুক্ষণ পর হঠাৎ বুঝলেন আর কোনো আওয়াজ নেই, চারিদিকে শুধু ঝিঁঝি পোকার ডাক, বাতাসে গাছের পাতার শব্দ, জ্যোৎস্নার আলোয় চারপাশটা কেমন অদ্ভুত লাগছে। ঠিক তখনই সামনে দেখলেন সেই একই মহিলা, ঘোমটা টানা, সামনে সামনে হেঁটে যাচ্ছে। ঠাকুরদা একটু কাছে যেতেই সেই মহিলা ভয়ানকভাবে হেসে উঠলেন। এমন একটা হাসি যা শুনলেই গা শিউরে ওঠে। ঘোমটার ভিতর দিয়ে তার দাঁতগুলো বেরিয়েছিল, চাঁদের আলোয় স্পষ্ট তার দাঁতগুলো দেখা যাচ্ছিল, বড় বড়, অদ্ভুত। তারপর সেই মহিলা বললেন, তুই এত রাতে কোথায় যাচ্ছিস? ঠাকুরদা কিছু না বলে আরো জোরে হাঁটতে লাগলেন। মহিলাটি এবার ঠাকুরদার দিকে ঘুরে পিছন ভাবে হাঁটতে থাকলেন এবং বললেন, তুই সাহসী, তুই আজ বেঁচে ফিরলি, না হলে আজ তোর শেষ দিন ছিল। এই কথা বলে সে আবার জোরে হেসে উঠলেন। ঠাকুরদার বুক শুকিয়ে যাচ্ছিল, গলা শুকিয়ে যাচ্ছিল, তবু সাহস করে বললে, কে তুই? কে তুই? আমাকে অনুসরণ করছিস কেন? এই কথা বলেই ঠাকুরদার নিজের উরুতে জোরে একটা চাপড় মারলেন। এত জোরে মারলেন যে পরের নাকি 2 দিন ধরে সেই ব্যথা ছিল। চাপড়ের শব্দ শুনে মহিলা আবার ভয়ানকভাবে হেসে উঠলেন। ঠিক সেই মুহূর্তে ঠাকুরদার চোখের পলক ফেলতেই দেখেন সেই মেয়েটা আর সেখানে দেখা গেল না। মুহূর্তের মধ্যে সে যেন বাতাসের সাথে মিলিয়ে গেল। দাদুর বুকের ভিতরটা কেমন যেন মোচড় দিয়ে উঠল। ভয়ে তিনি শুকিয়ে গেলেন। চারপাশে তাকিয়ে দেখেন কেউ নেই, নিঃশব্দ, নিস্তব্ধ এক ভয়ানক রাস্তা। মনে হচ্ছিল এই রাস্তা যেন সংসারের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করে আলাদা হয়ে গেছে আর সোজা চলে গেছে নরকের দিকে। ভয়ে ভয়ে দাদু সামনের দিকে এগোতে লাগলেন। রাস্তার চারিদিকে এক অদ্ভুত ভয়ঙ্কর ভয় ভয় ভাব, কেমন একটা অশরীরী আতঙ্ক ছড়িয়ে আছে যেন বাতাসে। তিনি ধীরে ধীরে হাঁটা শুরু করলেন। তারপর ভয় পা বাড়াতেই পা দুটো আপনা আপনি দ্রুত চলতে লাগলো। অনেকক্ষণ হাঁটার পর হঠাৎ থমকে দাঁড়ালেন দাদু। বুঝতে পারলেন তিনি যেখান দিয়ে হাঁটা শুরু করেছিলেন সেখানেই ঘুরে ফিরে এসে দাঁড়িয়েছেন। প্রায় 1 ঘন্টা হাঁটার পরেও একই জায়গায় ঘুরে ফিরে আসা, বিষয়টা কিছুতেই মাথায় ঢুকছিল না ঠাকুরদার। কি হচ্ছে, কেন হচ্ছে কিছুই বুঝতে পারছেন না তিনি। তখন মনে মনে তিনি ভগবানের নাম স্মরণ করতে লাগলেন। একটু সাহস সঞ্চয় করে আবার হাঁটা শুরু করলেন। ঠিক তখনই তিনি অনুভব করলেন কেউ যেন তার কানের কাছে ফিস ফিস করে বলছে, তোর এখানে শেষ, তুই আর বাড়িতে ফিরবি না। এই কথাটা শুনে ঠাকুরদা আটকে উঠলেন। শরীরটা ভয়ে কেঁপে উঠল। তিনি আর কথা বললেন না, চুপচাপ জোরে জোরে হাঁটতে লাগলেন। কিছু দূরে যাওয়ার পর হঠাৎ মনে হলো কেউ যেন সামনে থেকে তার দিকে হেঁটে আসছে। সেই অনুভূতিতেই দাদু আরো ভয় পেয়ে গেলেন। কে আসছে, কি আসছে কিছুই পরিষ্কার বোঝা যাচ্ছে না। এই জ্যোৎস্না রাতে চারদিকে যেন ভয়ের অন্ধকার নেমে এসেছে। তবু মনে মনে তিনি নিজেকে শক্ত করলেন, ভাবলেন যাই হোক আমাকে সামনেই এগোতে হবে। কিছুক্ষণ পর স্পষ্ট হয়ে উঠল সেই অব্যয় ভয় আর অবাকের মাঝেই দাদু চিনতে পারলেন সে আর কেউ নয়, দাদুর নিজের জেঠার ছেলে সমরেশ। সমরেশ দাদুর কাছে এসে বলল,
বাড়িতে বৌদির খুব ব্যথা উঠেছে, তাই আপনাকে ডাকতে এসেছি। এই কথা শুনেই দাদু যেন নতুন করে প্রাণ ফিরে পেলেন। আবেগে গলা ভারী হয়ে এলো। তিনি সমরেশকে বললেন, সমরেশ, তুই না এলে আজ আমি আর বেঁচে ফিরতে পারতাম না। তারপর দাদু পুরো ঘটনাটা সমরেশকে খুলে বললে। মেয়েটা হঠাৎ উধাও হয়ে যাওয়া, একই রাস্তায় ফিরে আসা বারবার, আর সেই ভয়ানক ফিসফিস শব্দ। এই ঘটনা দাদু কাউকেই বলেননি, একমাত্র সমরেশ ছাড়া। তো কিছুদিন আগেই দাদু আমাদেরকে অনেক বলার পর দাদু আমাদেরকে এই কথাটা বললেন, এবং গল্পটা শুনতে শুনতে আমাদের গা জারে শিউরে উঠেছিল। দাদুর কণ্ঠে বলা সেই রাতের অভিজ্ঞতা যেন এখনও আমাদের কানে ভেসে আছে, এক রহস্যময় ভয়ানক স্মৃতি। এবং তারপর থেকে দাদু কখনো রাতে ওই পথ দিয়ে যাতায়াত করতেন না। তো বন্ধুরা, আপনাদের এই ঘটনাটি কেমন লাগলো এটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। ঘটনাটা বলতে বলতে আমার নিজের মনেও এখনও এক অদ্ভুত অজানা ভয় কাজ করছে, কারণ কিছু ঘটনা গল্প হয়ে শেষ হয় না, তারা থেকে যায় বাতাসে, অন্ধকারে, মানুষের মনে। আর বন্ধুরা, যদি আপনাদের জীবনে বা আপনাদের পরিচিত কারোর জীবনে এমন কোনো ভয়ঙ্কর ও অজানা ঘটনা ঘটে থাকে, তাহলে সেটা অবশ্যই আমাদের সঙ্গে শেয়ার করুন। আপনারা চাইলে কমেন্টে লিখতে পারেন, অথবা আমি কমেন্ট বক্সে আমার হোয়াটসঅ্যাপ নম্বর দিয়ে দেবো, সেই নম্বরে সরাসরি ঘটনাটি পাঠাতে ভুলবেন না। আপনার পাঠানো ঘটনাই হয়তো পরবর্তী কোনো এক রাতে পরিণত হবে আমাদের চ্যানেলের পরের ভয়ঙ্কর গল্প। বন্ধুরা, মনে রাখবেন, প্রতি শনিবার রাত 10টায় BM হরর স্টোরি চ্যানেলে আপনারা পেয়ে যাবেন এমনই একবারে সত্য ঘটনা অবলম্বনে ভয়ঙ্কর গল্প। এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব, বেল আইকনটিকে অন করে দিন, যাতে আমাদের প্রতিটা ভিডিও সবার আগে আপনাদের কাছেই পৌঁছে যায়। আজকের জন্য এখানেই শেষ করছি।